vegetation which is formed by the natural process which is not grown in a single help of the human or by biodiversity. ন্যাচারাল ভেজিটেশনকে টোটালি হিউমিডিটি, রেইনফল, তারপরে হচ্ছে তোমার টেম্পারেচার, এগুলোর উপর বেস করে 5টা আলাদা ভ্যারিয়েন্টে ক্লাসিফাই করা হয়ে থাকে। তার মধ্যে প্রথমে আসবে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টটা কোথায় দেখতে পাওয়া যায় ভালো করে শুনে নাও। এর জন্য কিরকম এনভায়রনমেন্ট চাই? আমাদের ইন্ডিয়ায় যে সমস্ত রিজিয়নগুলোতে রেইনফল ইয়ারলি 200 সেন্টিমিটারের থেকে গ্রেটার দেন হয়, বেশি হয়, এভারেজ টেম্পারেচার 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত হয়, সেই ধরনের হিউমিডিটি টেম্পারেচার যেখানে থাকে সেইখানে এই ধরনের ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখতে পাওয়া যায়। রিজিওনাল ডিস্ট্রিবিউশন বলতে টেম্পারেচারটা কি বলেন? বল স্যার, টেম্পারেচারটা কত বললেন? 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের রিজিওনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এই টাইপের ফরেস্ট্রি গুলো দেখতে পাওয়া যায় কোথায় কোথায়? আন্দামান নিকোবর আইল্যান্ড, ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপসে, আর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম etc. জায়গায়। What kind of trees are classified into the tropical evergreen forest? Bamboo, ironwood, rosewood, chaplus, ebony etc. Uses কি? Uses হচ্ছে এই রকম এই যে গাছগুলো পাওয়া যায় ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট থেকে, এগুলো প্রত্যেকটাই হোম গুডস অ্যান্ড হোম ফার্নিচারস তৈরির জন্য হেল্প করে। হোম গুডস অ্যান্ড হোম ফার্নিচারস তৈরির জন্য হেল্প করে। সেকেন্ড আসছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট আর মনসুন ফরেস্ট। দেখো এটার কোথায় দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, খুব ভালো করে বুঝবে। এর জন্য এনভায়রনমেন্ট 50 থেকে 200 সেন্টিমিটার রেইনফলের প্রয়োজন হয় ইয়ারলি। আচ্ছা, যে সমস্ত রিজিয়নে মনসুন প্রোন এরিয়া হয়, such as an example চেরাপুঞ্জি আর মৌসিনরাম, সেই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের ফরেস্ট্রিটা বেশি দেখতে পাওয়া যায় বা এই ধরনের প্লান্ট গুলো বেশি সিজ করে। দেখো এই ধরনের গাছ কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হয়ে থাকে? টেম্পারেচারটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 17 to 22 ডিগ্রি সেলসিয়াস। 17 to 22 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারের মধ্যে এই গাছগুলো বেশি হয়। আচ্ছা, এই গাছগুলোর রিজিওনাল ডিস্ট্রিবিউশন দেখো, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ছত্তিশগড়, ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটকা, এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে এই সমস্ত গাছের মধ্যে ম্যাঙ্গো ট্রি, বানিয়ান ট্রি, তারপরে চাপলুস, শিমুল, তারপর হচ্ছে তোমার ধরো অর্জুন, ধরো মহুয়া, ধরো ব্লু গাম, ধরো ইবনি, এই ধরনের গাছ এই ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের মেন গাছ হিসেবে ব্যবহার হয়। ইউজেস কি? এগুলো থেকে মানে দেখবে অনেক সময় অনেক জায়গায় কাঠের বাড়ি তৈরি হয়, সেই সমস্ত ঘর বাড়ি, ফার্নিচার্স, তারপরে দেখবে ট্রাক বা লরি, এগুলোকে বলি আমরা, তাতে ইউজ করা হয়। বাস, এই ধরনের গাছ থেকে যেমন ধরো বাড়ির ফার্নিচার্স, তারপর হচ্ছে তোমার ধরো মানে টু প্রডিউস দি বিড়ি মেকিং ইন্ডাস্ট্রি, কেন্দু পাতা, এগুলো প্রত্যেকটা হিসাবে। আর সব থেকে বড়, লোকাল পিপলস ইউজ ফর দি fuels for their permanent daily life. এরপরে আসছে ট্রপিক্যাল ডেজার্ট ফরেস্ট। ট্রপিক্যাল ডেজার্ট ফরেস্ট, এই ট্রপিক্যাল ডেজার্ট ফরেস্ট কোথায় দেখতে পাওয়া যায়? যেখানে ইয়ারলি রেনফল 25 সেন্টিমিটারেরও কম, 25 সেন্টিমিটারেরও কম, টেম্পারেচারটা বেশি,
30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখানে হিউমিডিটিটা অনেক কম, আর এই জায়গায় রেসপিরেশন এর পরিমাণটা বেশি, বা যেটাকে বলা হয়ে থাকে কনডেনসেশন প্রায় হয় না বললেই চলে। এই ধরনের এই সমস্ত জায়গায় যে সমস্ত গাছগুলো জন্মায় সেগুলোকে জেরোফাইট বা সেগুলোকে থর্নি বুশেস বলা হয়ে থাকে। জেরোফাইট জাতীয় উদ্ভিদ বলা হয় সে ধরনের গাছগুলোকে। রিজিওনাল ডিস্ট্রিবিউশন: থর ডেজার্ট অফ রাজস্থান, গুজরাট অ্যান্ড পাঞ্জাব প্লেন রিজিয়ন। আর সব থেকে বড় উদ্ভিদ কি কি হয় এই জায়গায়, প্লান্ট কি কি জন্মায়? প্লান্টের মধ্যে ক্যাকটি, তারপরে হচ্ছে তোমার ডেট পাম, বাবলা, তারপরে হচ্ছে ভেনি টাইপস অফ গ্রাসেস সাচ অ্যাজ সাবাই, সাচ অ্যাজ থর্নি বুশেস, সাচ অ্যাজ এই ধরনেরই। আর কি বলবো, দেখবে যেগুলো কাঁটা জাতীয়, যেমন ধরো খেজুর, যেমন ধরো ফণিমনসা গাছ, এগুলো প্রত্যেকটাই এই ধরনের জায়গায় দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে মাউন্টেন ফরেস্ট। মাউন্টেন ফরেস্ট মানে কোনগুলো? হিমালয়ান মাউন্টেন রিজিয়নে যত বেশি হাইটটা ইনক্রিজ হবে তত তার টেম্পারেচার আর তার প্রিসিপিটেশনের কন্ডিশনটা, হাইট বাড়ার সঙ্গে সঙ্গে খুব ফাস্ট তার হিউমিডিটিক্যাল চেঞ্জেস দেখতে পাওয়া যায়। এমন চেঞ্জেস দেখতে পাওয়া যায় যখন সেই জায়গায় আস্তে আস্তে হাইটটা রাইজ করে, সেই জায়গায় হাইটটা যখন রাইজ করে সেই জায়গায় ন্যাচারাল ভেজিটেশনটাও তার কোয়ালিটি অনুযায়ী চেঞ্জেবল হয়। এই জায়গায় কি কি গাছ দেখতে পাওয়া যায়? এই জায়গায় অনেক রকমের গাছ দেখতে পাওয়া যায়, যেমন ধরো জুনিপার, রোডোডেনড্রন, যেমন ধরো ওক, ফার, বার্চ, স্প্রুস, দেবদারু, এই ধরনের গাছ এই জায়গায় দেখতে, বা দেওদার যেটাকে বলি আমরা, এই ধরনের গাছ দেখতে পাওয়া যায়। এই ধরনের গাছটাকে টোটালি আলাদা আলাদা 5টা সেকশনের মধ্যে ভাগ করেছে। একটা হচ্ছে এভারগ্রিন ট্রিজ আপ টু এ হাইট অফ 1500 মিটার। তারপরে হচ্ছে মিক্সড ফরেস্ট অফ টেম্পারেচার ডেসিডুয়াস টেম্পারেট এভারগ্রিন অ্যান্ড কনিফেরাস ফ্রম 1500 টু 3500 মিটার। অ্যাবাউট বললাম যে প্রথমেই আমি, এই জায়গার গাছটাকে পাহাড়ি অঞ্চল, যেটাকে হিমালয়ান আলপাইন রিজিয়ন বলা হয়ে থাকে, সেই জায়গায় যত বেশি হাইট হবে তত টেম্পারেচারটা চেঞ্জ হবে, তত রেনফল চেঞ্জ হবে, এটা কন্টিনিউয়াস চেঞ্জ হয়। তাহলে মিক্সড ফরেস্ট অফ টেম্পারেট deciduous temperate evergreen and coniferous from 1500 meter to 3500 meter. Above 3 নম্বরে আসবে কি, above 3500 meter to 4500 meter alpine vegetation, beyond alpine belt there is perpetual snow। মানে এখানে টেম্পারেচারটা যেটা 3500 মিটার থেকে 4500 মিটারের মধ্যে যে গাছটা আছে সেটাকে আলপাইন ফরেস্ট বেল্ট বলা হয়। আলপাইন ফরেস্ট বেল্টের মেন ফিচার্স হচ্ছে সেই জায়গাটা সারা বছর বরফে ঢাকা থাকে, ঠিক, বরফে ঢাকা থাকে। আচ্ছা, এগুলোর ব্যবহার কি রকম? এই জায়গার কাঠগুলো, মানে এই জায়গার যে উডস গুলো, এগুলো ইজিলি অ্যাভেলেবেল নয়, অনেক অনেক হার্ড ওয়ার্ক করে এই জায়গার গাছগুলো পাওয়া যায়, যেখান থেকে মানে প্লাইউড যতনের গাছ, তারপরে ধরো ব্যাট, ক্রিকেট ব্যাট যেটা তৈরি হয়ে থাকে, তারপরে ধরো দামি দামি ফার্নিচার, এগুলো এখান থেকে তৈরি হয়। এরপরে আসবে নেক্সট হচ্ছে লিটোরাল ফরেস্ট। লিটোরাল ফরেস্ট কোনটা? লিটোরাল ফরেস্ট ইজ দ্য ফরেস্ট গ্রোজ অ্যালং দ্য কোস্ট অ্যান্ড দি এজেস অফ দি ডেল্টাস। মানে কোস্ট আর ডেল্টা রিজিয়নে যেগুলো দেখতে পাওয়া যায়, যখন কোস্ট আর ডেল্টা রিজিয়নে যেহেতু ক্লাইমেটটা অনেকটা হচ্ছে ওয়ার্ম আর হিউমিড কন্ডিশনের, এই জায়গায় ক্লাইমেটটা হচ্ছে ওয়ার্ম আর হিউমিড কন্ডিশনের, এখানকার যে সয়েলের কন্ডিশনটা সেটা অনেক সফট পার্টিকেলস দিয়ে ফর্ম হয়েছে। তাই সফট পার্টিকেলস দিয়ে ফর্ম হওয়ার জন্য এই জায়গায় যে ধরনের মানে ফরেস্ট্রিটা জন্মায় সেটা টোটালি ডিপেন্ডেন্ট অন দি সয়েল অ্যান্ড সাবসয়েল হুইচ ইজ বেস্ট লেয়ার বাই স্যালিনিটি, যার মাটিটা পুরোপুরি স্যালিনিটি বা লবণাক্ত হয়ে থাকে। রিজিওনাল ডিস্ট্রিবিউশন বলতে ধরো মানে ধরো গ্যাঙ্গেটিক ডেল্টা রিজিয়নের পুরো জায়গাটা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই যত কম্বাইন কোস্টাল রিজিয়নস আছে পুরোটার মধ্যে এটাকে দেখতে পাওয়া যায়। আন্দামান নিকোবর আইল্যান্ডের যে সমস্ত কোস্ট গুলো আছে, মালাবার কোস্ট, গুজরাট কোস্ট, কোঙ্কন কোস্ট, সব জায়গায় দেখতে পাওয়া যায়। ভারত মানে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে পুরো জায়গাটা যেটাকে সুন্দরবন রিজিয়ন বলি, সেটা হচ্ছে
আমাদের ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আর লিটোরাল ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট আর লিটোরাল ফরেস্ট এই জায়গায় তৈরি হয়েছে। এই জায়গায় অনেক দ্বীপ আছে, যেমন ধরো তালপাট্টি, ঘোড়ামারা, লোহাচড়া, নিউমুর, এই জায়গায় দেখতে পাওয়া যায়। এখানে কি ধরনের প্লান্ট জন্মায়? সুন্দরী, গরান, কেওড়া, গেওয়া, কেয়া, গোলপাতা, হুগলা পাতা, এটসেট্রা। এর ইউজেজটা কি? এই কাঠগুলো দিয়ে ওই কোস্টাল রিজিয়নস এর ছোট ছোট হাট, যেগুলোকে কুঁড়ে ঘর বলে, সেগুলো তৈরি হয়। আর অনেক সময় নৌকা তৈরি করতে, ছোট ছোট বোট তৈরি করতেও কাজে লাগে। গোলপাতা ও হোগলা এই ধরনের গাছ ঘর ছাউনি করতে কাজে লাগে, পাতাগুলো যেহেতু বড় বড় হয়ে থাকে। আচ্ছা, এই সমস্ত ফরেস্ট্রিতে প্রচুর পরিমাণে ডিপ আর ডেন্স ফরেস্ট হওয়ার জন্য এখান থেকে হানি আর এখান থেকে ক্যান্ডেল প্রডিউসের জন্য যে মোমটা পাওয়া যায়, মৌমাছির চাক থেকে, সেটা ইজিলি পাওয়া যায়। আর এখান থেকে লোকাল পিপল তাদের ডেইলি লাইফস এর জন্য যে ফসিল বা যে ফুয়েলসটা লাগে, এই কাঠের জ্বালানিটা, সেটা এখান থেকে পেয়ে থাকে। এরপর তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই কনজারভেশন অফ ফরেস্ট। কনজারভেশন অফ বা প্রিভেনশন, কনজারভেশন অফ ফরেস্ট করতে গেলে, অরণ্যকে সংরক্ষণ করতে গেলে তোমাদের কি কি প্রয়োজন? ভালো করে দেখো। অরণ্যকে সংরক্ষণ করতে গেলে আমাদেরকে কতগুলো স্টেপসকে অ্যাকুইজিট করতে হবে এবং স্টেপস গুলোকে পরপর পরপর মেনে চলতে হবে। এই যে স্টেপস গুলোকে যখন আমরা অ্যাকুইজিট করব, এই স্টেপস গুলোকে অ্যাকুইজিট করার জন্য প্রথম মনে রাখবে আমাদেরকে রেন্ট, মানে আমাদের যে টোটাল ফরেস্ট্রিটা, সেই ফরেস্ট্রিটা আমাদেরকে কি কি দেয়, আগে কি পাই আমরা? উডস পাই, রেনফল পাই, সেখান থেকে ক্যাটেলদের জন্য খাবার পাই, সেখান থেকে অনেক মেডিসিনাল হার্বস পাই, সয়েল ইরোশনটাকে প্রিভেন্ট করে, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটাকে ব্যালেন্স করে, সয়েল ফার্টিলিটিটাকে ইনক্রিজ করে, ইকোলজিক্যাল ব্যালেন্সকে মেনটেন করে। আমরা এই আছে বলেই, আমরা ন্যাচারাল ভেজিটেশন আছে বলেই, এই ন্যাচারাল ভেজিটেশনের জন্য কি হয়েছে, আমাদের চারপাশে একটা এমন ধরনের অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, যেখানে গ্লোবাল ওয়ার্মিং হওয়া সত্ত্বেও টেম্পারেচারটাকে আমাদের রিচিং পয়েন্টের বাইরে চলে যেতে দেয়নি। যেমন ধরো টেম্পারেচার হঠাৎ করে গিয়ে 56 ডিগ্রি সেলসিয়াস, 57 ডিগ্রি সেলসিয়াস এই জায়গায় পৌঁছে যায়নি, মোটামুটি 30 থেকে 40-এর মধ্যে ধরে রেখেছে, বিকজ a sense of percentages of social forestry are available or natural vegetation are available. আচ্ছা, এরপর আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের সয়েলটাকে কনজার্ভ করতে পারবো। প্রথম আমাদেরকে ডিফরেস্টেশন কমাতে হবে। ভালো করে বুঝবে, ডিফরেস্টেশন কমাতে হবে। কিভাবে কমাতে হবে? মানে গাছ কাটা বন্ধ করতে হবে, 1। 2, অ্যাফরেস্টেশন করতে হবে। 3, যেগুলো প্রিম্যাচিওর ট্রিজ, মানে যে ট্রিজ গুলো এখনো পর্যন্ত বড় হয়নি, এখনো পর্যন্ত ছোট আছে, ম্যাচুরিটির পুরোপুরি পর্যায়ে পৌঁছতে পারেনি, সেই ট্রিজ গুলোকে আস্তে 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 বড় হতে দিতে হবে। আর যে ট্রি গুলো বুড়ো হয়ে গেছে, যে ট্রি গুলো এখন আর কোনো আমাদের কাজে লাগবে না, সেই গাছগুলোকেই একমাত্র কাটতে হবে। তারপরে যখন গ্রামের মানুষ অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারে না, তারা কি করে বড় বড় গাছকে কেটে নিয়ে চলে যায় তাদের ফুয়েলের জন্য, তাদেরকে এই কাজটায় বাধা দেওয়া যাবে না, কারণ তারাও তো অত্যন্ত গরিব মানুষ, তাদেরও তো এত গ্যাস সিলিন্ডার কিনে সংসার চালানো সম্ভবপর নয়। তাই তাদের জন্য বিভিন্ন রকম পলিসির মাধ্যমে অল্টারনেট সোর্স অফ এনার্জিকে ব্যবস্থা করে দিতে হবে, যেন অল্টারনেট সোর্স অফ এনার্জি পেয়ে তারা যেন এই গাছ কাটাটাকে পুরোপুরি যেন বন্ধ রাখে। এরপরে বলবো যে অনেকে দেখবে জঙ্গলে গেল, পায়খানা করতে সকালবেলা বিড়ি খেয়ে ফেলে চলে গেলো, আগুন লেগে গেল, এটা ফ্যাক্ট। এই যে আগুন লেগে যায়, হঠাৎ করে আবার দেখবে অনেকে ক্যাম্পিং করতে যায়, দেখবে ক্যাম্পিং করতে গিয়ে রাত্রেবেলায় একবার ছোট ছোট করে ফরেস্ট ফায়ার লাগায় দেবে, মানে ছোট্ট করে আর কি, এটাকে আমরা অ্যাকচুয়াল লিট ফায়ার, বোন ফায়ার, ক্যাম্প ফায়ার, যা খুশি খুশি বলতে পারি। বোন ফায়ার সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে। যাই হোক, ওই যে ক্যাম্প ফায়ার গুলো লাগানো হয়ে থাকে, ওই ক্যাম্প ফায়ার গুলোকে যখন লাগিয়ে দেওয়া হয়, ওই ক্যাম্প ফায়ার থেকে কিন্তু যদি প্রপারলি ক্যাম্প ফায়ারটাকে না নেভানো হয় না, ওর থেকে শুকনো জঙ্গলে অনেক আগুন লেগে যায়। আর যদি বাই চান্স আগুন লাগে, তাড়াতাড়ি নেভানোর ব্যবস্থা করতে হবে। 5 বলবো, ফরেস্টের মধ্যে অনেক টাইপের কেমিক্যাল আর বায়োলজিক্যাল ডিজিজ ছড়ায়, মাঝে মাঝে অনেক পোকা লেগে যায় বিভিন্ন ভাবে। সেই রকম কেমিক্যাল আর বায়োলজিক্যাল ডিজিজ যখন ফরেস্টে হবে, সেটাকে প্রিভেন্ট করার ব্যবস্থা করতে হবে।
এরপরে আনসাইন্টিফিক ক্যাটেল রিয়ারিং থেকে ফরেস্টগুলোকে বাঁচাতে হবে। একটা জমিতে তাহলে আনসাইন্টিফিক ক্যাটেল রিয়ারিং কি কিভাবে আটকাবো বলছি, দেখো কিভাবে আটকাবে। তার আগে তোমাকে তাহলে দুটো আলাদা আলাদা জিনিস জানতে হবে। আনসাইন্টিফিক ক্যাটেল রিয়ারিং এটা একটা পয়েন্ট, এটা মনে রাখবে। এর সঙ্গে তোমাদেরকে আরো দুটো জিনিস জেনে নিতে হবে, হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি এবং হোয়াট ইজ অ্যাগ্রো ফরেস্ট্রি। ধরো 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 আমার ধরো অর্ণবদের গ্রামে আমার ধরো একটা 10 কাঠা বা 15 কাঠা জায়গা পড়ে আছে। আমি ধরো সার্ভিস পারপাসে বাইরে থাকি। আমাকে অর্ণব বা গ্রাম থেকে কেউ ফোন করে বললো যে আপনি কি এখন বাড়ি করবেন? আমি বললাম না না, জায়গাটা এখন পড়ে থাক, বাড়ি করবো না। তাহলে আমার কাছে একটা পারমিশন নিল যে আমরা কি গ্রামের মানুষের সুবিধার্থে ওই জায়গাটা যেটা ফাঁকা পড়ে আছে ওইখানে কি কিছু গাছ লাগাতে পারি? তাহলে গাছ লাগালে কি হবে, গ্রামের যে একটা কুল প্লিজেন্ট একটা সফিস্টিকেটেড ক্লাইমেট হয় সেটা কন্টিনিউ হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা লাগাতে পারেন। ওই যে গ্রামের মানুষের কথা ভেবে ওই জঙ্গলটার মধ্যে গাছ লাগিয়ে দেওয়া হলো, সরকার থেকে গাছ দিল, সরকার পারমিশন আমাকে নিল, আমার কাছ থেকে নিল, গাছ লাগিয়ে দিল। ওই যে গাছ লাগিয়ে দিল, আমি তো এখন ঘর বাড়ি করছি না, ওই জায়গার মধ্যে পড়ে থাকা জমি যেগুলোকে বেয়ার ল্যান্ড বলে, যেগুলো ফাঁকা জমি যেখানে চাষবাস হবে না, আনফার্টাইল ল্যান্ড, সেই সমস্ত জায়গায় এরকম ফরেস্টকে তৈরি করা হয়। ফরেস্টকে প্রি প্ল্যান্ট করা হয়। প্রি প্ল্যান্ট করে যখন প্ল্যান্ট করে দিলি ফরেস্টে, ওই ফরেস্টটা যখন আস্তে 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 বড় হবে, ওই ফরেস্টটা তখন আস্তে 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 অনেক গরিব মানুষের চাহিদা মেটাবে। কি হবে, ওর গাছ থেকে কাঠ কেটে মানুষ সংসার চালাতে পারবে, ওই গাছ থেকে বিক্রি করে গ্রামের মানুষের কিছু উন্নতি করা যেতে পারে কাঠের টাকা দিয়ে। আমার যখন ঘর বাড়ি হলো, গাছটাকে পুরো কেটে সরকার নিয়ে চলে গেল, বিক্রি করে গ্রামের মানুষকে টাকা দিয়ে দিল, তার থেকে গ্রামের মানুষের অনেক ডেভেলপমেন্ট হলো। এটা সোশ্যাল ফরেস্ট্রি। আর অ্যাগ্রো ফরেস্ট্রি কোনটা? ধরো অর্ণবদের একটা পুকুর আছে, অনেক সময় পুকুরকে তো বাউন্ডারি দেওয়াটা পসিবল হয় না, তো কি করা হয়, পুকুরের পাড়ের চারিদিকে একটা ফিজিক্যাল বাউন্ডারি তৈরি করা হয়, একটা একটা করে। যাদের গ্রামে ঘরে যদি অনেক এরকম বাউন্ডারি হয়, দেখবি রাস্তার ধারে ধারে যে জায়গা ঘিরে রাখার জন্য দেখবি গাছ লাগিয়ে দেয়, পুকুর ঘিরে রাখার জন্য দেখবি গাছ লাগিয়ে দেয়, দেখবি বড় বড় নিজস্ব ধান জমিকে ঘিরে রাখার জন্য গাছ লাগিয়ে দেয়, নিজস্ব ল্যান্ডকে অ্যাকুইজিট করার জন্য গাছ লাগিয়ে দেয়। যখন এভাবে গাছ লাগানো হয়ে থাকে, এগ্রিকালচারের সঙ্গে যখন ফরেস্ট্রিটা জড়িয়ে যায়, তাকে অ্যাগ্রো ফরেস্ট্রি বলে। ঠিক, তাহলে ওটা গেল সোশ্যাল ফরেস্ট্রি মানে সামাজিক বনসৃজন, এটা অ্যাগ্রো ফরেস্ট্রি মানে কৃষি বনসৃজন। এই সোশ্যাল ফরেস্ট্রি আর অ্যাগ্রো ফরেস্ট্রিটার মাঝখানে কি হয়, গাছটা তাহলে ধরো একটা সোশ্যাল ফরেস্ট্রি করালাম আমি, হ্যাঁ, তাহলে আমাকে অর্ণব বললো স্যার আপনি পারমিশন দিলে আমি তাহলে গাছ লাগাতাম। সবাই মিলে পরিশ্রম করে আমাদের আমাদের ফরেস্ট অফিস থেকে গাছ নিয়ে এসে একটা জমিতে লাগিয়ে দিল। ঠিক তার পাশের গ্রামে দেবজিতের ঘরে 5টা মোষ আছে। দেবজিৎ কচি কচি সেই গাছে পাতা বেরিয়েছে, দেবজিৎ মোষ গুলাকে নিয়ে চলে গেল, চ যদি কচি পাতা খেয়ে আসবি, তোরা বহুদিন খেতে পাস নাই। মোষ তো মোষ, ও আবার 5টা মোষকে দেখে আরো 10টা মোষ এলো, 10টা মোষ থেকে 40টা মোষ। মোষ যায় শুধু পাতা খেলো না, গোটা ক্ষেত থেকে চাষ করে দিল একদম। ঠিক, যেটুকু ছোট ছোট গাছপালা বেড়াইছিল সব অকালে মরে গেল। এই যে গাছগুলো মারা গেল, ভালো করে বোঝ, এই যে গাছগুলো পুরো আর তো গাছকে খেয়ে দিলে আর গাছ হবে না, এই যে গাছ হলো না, তাহলে কি হলো, এটা একটা আনসাইন্টিফিক ক্যাটেল রিয়ারিং। তাহলে কন্ট্রোল গ্রেজিং এন্ড কন্ট্রোল ক্যাটেল রিয়ারিং করতে হবে, যেন যে একটা জায়গার মধ্যে ঘাস খেতে নামলে শুধু ঘাসই খায়, অন্য কিছু না খায় যেন। ঠিক, নাহলে হরিয়ানাতে আমি যখন দিল্লিতে পড়তাম, যখন এমডিবি ডিএবি তে আমার প্র্যাকটিস টিচিং ছিল বিএড এর, ওখানে ডিএবি তো এটা মহর্ষি দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল, আমাদেরকে ওই হস্টেলেই থাকতে হতো 3 মাস, বাইরে যাওয়ার পারমিশন ছিল না। বিকালবেলা হলে সবাই বাইরে ঘুরতে যেত, আমি না ডিএবি স্কুলটাকে চারদিকে ঘুরতাম, দেখতাম ডিএবি স্কুলে 6টা মোষ আছে। মানে আমার মতো যদি খান 50 ছাকে লম্বায় চওড়ায় দাঁড়াই দেওয়া হবে, ওই 6টা মোষ মিলে ওইরকম আমার মতো খান 50 মানুষ হবে। ওদেরকে রবিবার রবিবার উৎসব অনুষ্ঠানে প্রচুর গরমকালে না মদ খাওয়ানো হয় মোষগুলোকে, বুঝলি, মানে এক একটা মোষের দাম বলছে কেন? 50 লাখ টাকা, 50 লাখ টাকা এক একটা মোষের দাম। সেই মোষ গুলাকে আবার আদর করে মদ খাওয়ানো হয়, ভাব, মানুষ মদ খেলে কি হয় তোরা বুঝতেই পারছিস, মোষ যদি মদ খায় সে মোষটা কিরকম আচরণ করবে তুই ভাব। আমি যেদিন দেখেছিলাম যে মোষটা মদ খাচ্ছে, মোষটা চোখ গুলো লাল লাল হয়ে যাবে, রক্ষা, এর কাছে যাওয়া উচিত কাজ নয়। একে মাতাল লোককে দেখলে এরকম এরকম খাচ্ছে? মোষ যদি, যে মোষটার ওজন হবে প্রায়
প্রায় বলছে 250 কিলো ওজন হবে মোষটার, 250 থেকে 267 বা 80 কিলো, ঠিক আছে, এটা ওজন হবে। আর হাইটের দিক থেকে প্রায় ধর 5 ফুট থেকে 5.5 ফুট হাইট। এই মোষটাকে যদি মদ খাওয়া যায়, ভাব কিরকম আচরণ করবে। খেলো? খাই তো বাবা, চোখ 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 করে খাইলো, খেললো মানে বোতলে করে একদম। হ্যাঁ, মানে ওই মোষটার জীবনটা সার্থক, যে ও মোষ হয়ে মদ খাই নিচ্ছে, বুঝলি। যাই হোক, এরপর অ্যাফরেস্টেশন আর রিফরেস্টেশন করতে হবে, মানে নতুন করে গাছ লাগাতে হবে। আর পুরনো যে সমস্ত জঙ্গল আছে সেগুলোকে নতুন জায়গায় গাছ লাগাতে হবে, পুরনো জায়গাগুলো যেখানে গাছ কেটে দেওয়া হয়েছে সেখানেও গাছ লাগাতে হবে। এরপর মানুষের সংযোগ দরকার, পিপলস পার্টিসিপেশন, মানে যেটা তোমরা পড়েছিলে মনে আছে চিপকো মুভমেন্ট, যখন সেই সরকার থেকে গাছ কাটতে এসেছিল, সবাই সেই গাছগুলোকে জড়িয়ে ধরে বলেছিল এতক্ষণ না আমাদেরকে মারছো, গাছ কাটতে দেবো না। এরকম পিপলস পার্টিসিপেশন দরকার, তবেই কিন্তু আমরা আমাদের ফরেস্ট্রিকে, আমাদের ন্যাচারাল ভেজিটেশনকে আমরা বাঁচাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এগুলো গেল ম্যাটর। সোশ্যাল ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি তোমাদেরকে আমি বলে দিয়েছি। এবার কয়েকটা ছোট ছোট শর্ট কোশ্চেন ফরেস্ট্রি থেকে বলে দিচ্ছি, একটু যদি নোট করতে চাও খুব ভালো হয়, আর যদি নোট না করে রাখো তাহলে আরো বেশি ভালো হয়। খাতায় লিখে নেবো? না না, কপালে একে অপরে কপালে লিখে রাখ, পরীক্ষার হলে গাজিনীর মতো মনে পড়ে যাবে। শুভদীপ বাগ দিয়ে অংশুমানকে বলবে, এই অংশুমান তো নোটটা আমার কপালে লেখা আছে। অংশুমান যায় সৌভিককে বলে, সৌভিক আলে একটা নোটে লেখা আছে কপালে আমার, এরকম। আচ্ছা লিখো, লিখো, the total land of India, the total land of India the total land of India only 19.45%, 19.45% covered by forestry. লিখো নেক্সট, ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার, ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ সেন্টার are established in Dehradun of Uttarakhand, Dehradun of Uttarakhand. তারপরের টপিক, Himalayan Forestry Research Center, Himalayan Forestry Research Center established in Shimla of Himachal Pradesh, established in Shimla of Himachal Pradesh. তারপর লেখ, according to total boundary of Indian forestry, Madhya Pradesh taking the first place.
according to total টোটাল মানে টোটাল সারাউন্ডিং ফরেস্ট্রি আর কি, মোট বনভূমির পরিমাণ যেটা, টোটাল সারাউন্ডিং অফ ফরেস্ট্রি। এতে প্রথম হচ্ছে কে বললাম, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। আর তারপরে লেখ পার্সেন্টেজ অফ ফরেস্ট্রি, পার্সেন্টেজ অফ ফরেস্ট্রি। সিকিম, সিকিম is the first place. আচ্ছা আচ্ছা, আমার আর ফরেস্ট্রি নিয়ে কিছু বলার নাই, ফরেস্ট্রি শেষ। ঠিক, যা ডাউটস পরের পরের ক্লাসে ক্লিয়ার করব। হ্যাঁ, আজকে পড়িয়ে দিই সয়েলটা পর্যন্ত। ঠিক আছে অর্ণব? ঠিক আছে, এই মিটিংটা আমি শেষ Yes, sir. করছি।